নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। 12টা 5-এর প্রোগ্রামের শুধুমাত্র সমস্যা সমাধানের জন্য মানুষ বসে থাকেন তা নয়, অনেক কিছু জানার একটা আস্তানা হচ্ছে এটা। আমরা বিভিন্ন সময়ে মা কালীর পুজো করি, মায়ের আরাধনা করি। আমরা বহু মানুষ এরকম আছি যারা মায়ের রূপে মোহিত হই, মন্ত্রমুগ্ধের মতো আমরা চেয়ে থাকি মায়ের রূপের দিকে। মায়ের রূপের বিভিন্ন আঙ্গিক আছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্দিরে বিভিন্ন স্থানে মায়ের রূপের ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যায়, এটাও আমরা দেখেছি। কিন্তু মায়ের রূপের আলংকারিক ব্যাখ্যা আমরা সেই অর্থ অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আজকের অনুষ্ঠানে শুধুমাত্র সমস্যা সমাধান নয়, মায়ের রূপের ব্যাখ্যা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে দেব। এটাই মাথায় রাখব যে সামনে রটন্তী কালী পুজো রয়েছে 9th of February। তার আগে এই ব্যাখ্যা আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। আর এই ব্যাখ্যা যিনি করবেন তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আপনাদের অত্যন্ত প্রিয় এবং এই মঞ্চের অত্যন্ত কনিষ্ঠ জ্যোতিষ ব্যক্তিত্ব অভিষেক রুদ্র আজকের অনুষ্ঠানে লাইভে রয়েছেন। আমি অভিষেককে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ দেবাশিস দা। নমস্কার। প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের শ্রদ্ধা। দেখুন, মায়ের যে ব্যাখ্যা বা যাই হোক, মা কালী নিয়ে আমরা অনেকেই হয়তো জানি না মায়ের রূপের ব্যাখ্যাটা। প্রথমে আমি বলবো যে মা কালী, মায়ের এই যে উল্লেখ, এটা কিন্তু প্রথমে বলবো বেদের মধ্যে রয়েছে। এবার বেদ বলছে যে বেদ অখিল ধর্ম মূলম। তো বেদ হচ্ছে আমাদের পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মূল হচ্ছে বেদ। এবার বেদের মধ্যে যে বেদের উল্লেখ আছে যে 5খানা অগ্নির জিহ্বা আছে, তো তার মধ্যে কালী, করালিনী, মনোজবা এরম উল্লেখ আছে। এবার কালী শব্দের অর্থ আমাদের জানতে হবে। কাল অর্থাৎ মৃত্যু, কালকে যিনি কলন করেন তিনিই কালী, অর্থাৎ কালকে যিনি গ্রাস করছেন তিনি মা কালী। কাল মৃত্যু, মৃত্যু মানে যে সবসময় আমাদের যে এই পার্থিব দেহের মৃত্যু হচ্ছে এমন সবসময় নয়, আমাদের ডিপ্রেশনও এক ধরনের মৃত্যু। এবং আমরা যখন কারুর দ্বারা ইনসাল্টেড হই, অপমানিত হই, সেটাও এক ধরনের মৃত্যু। এবার প্রথম আমি একজন সাধকের নাম উল্লেখ করব। যখন মায়ের কোনো রূপ ছিল না, মা নিরাকার রূপে পূজিত হতো। মেহের কুমিল্লার ওখানে সর্বানন্দ ঠাকুর বলে একজন সাধক ছিলেন, বিশাল বড় সাধক। তো মাকে উনি নিরাকার রূপে প্রথম পুজো করেছিলেন। তো উনি মায়ের সাধনা করে বিশাল শক্তি অর্জন করেছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন। পরবর্তীকালে আমরা যে নাম পাই সেটা হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ, অনেকেই শুনেছেন তার নাম। তো উনি একদিন মাকে বললেন যে মা, তোমার তো কোনো রূপ নেই, তুমি তো নিরাকার, তো মানুষ তোমাকে পুজো করবে কি করে, তুমি এবার ঘরে ঘরে পূজিত হবে কিভাবে? তো মা কৃষ্ণানন্দকে বললেন যে কাল প্রাতঃকাল তুই যে নারীকে দেখবি, যে নারীর প্রথম দর্শন করবি, সেই আদলে আমার মূর্তি তুই গড়বি। তো যথাযথ পরের দিন প্রাতঃকাল তিনি বাইরে বেরোলেন এবং যে নারীর দর্শন করলেন সধবা, কৃষ্ণবর্ণা, অর্ধনগ্না, এবং তিনি ঘুঁটে দিচ্ছিলেন। তো ওই যে, এবং কৃষ্ণানন্দ আগমবাগীশকে দেখে উনি জীব কেটে ফেললেন। এবার ওই যে ব্যাখ্যা, ওই যে ওনার রূপটা, ওইটাকে তিনি কিন্তু মূর্তির মধ্যে তুলে ধরেছেন মা। এবার মায়ের যে রূপ, এর একটা ব্যাখ্যা আমাদের করতে হবে। আমরা দেখি মায়ের যে, আমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাই, দেখব 3টে মূল কালার আছে, রং আছে। একটা হচ্ছে কালো, একটা লাল, একটা হচ্ছে সাদা। তো 3 গুণকে রিপ্রেজেন্ট করছে। সাদা হচ্ছে সত্ত্বগুণ, লাল রজগুণ এবং কালো হচ্ছে তমগুণ। সো সত্ত্ব, রজ, তম। এবার একটু নিচের দিকে যদি আমরা তাকাই, দেখব আমরা সবরূপী শিব। ওই যে শিবটা মায়ের পায়ে আছে, ওটাকে বলে সবরূপী শিব। তো ওই সবরূপী শিব সাদা, মায়ের পাটা হচ্ছে কালো এবং আলতা পরে আছেন, আলতা পরিহিতা লাল, অর্থাৎ কালো এবং লাল, অর্থাৎ রজ এবং তমগুণ দ্বারা সত্ত্বগুণ দাবিত হয়েছে। ঠিক, এবার এটা যদি আমরা একটু আমাদের ক্ষেত্রে ব্যাখ্যা করি, আমরা সাধারণ মানুষ কিন্তু রজ এবং তমগুণ দ্বারা আমাদের সত্ত্বগুণটা দাবিয়ে থাকে।
আমাদের সত্যগুণ চট করে প্রকাশ পায় না। এই গুণগুলো কিরকম একটু শুনি। মানে হ্যাঁ, সত্যগুণ হচ্ছে যে একদম সাত্ত্বিক আমি চলবো, কারুর ব্যাপারে কোনো সমালোচনা করব না, কারুর নিন্দে করব না, এবং কাউকে ঠকাবো না, চিট করব না, এগুলো হচ্ছে সত্যগুণ। আবার সাত্ত্বিক আহারও ভোজনও আছে, যেখানে মাছ মাংস ইত্যাদি আমরা খাচ্ছি না, সেটা আবার সাত্ত্বিক মানে গুণ এগুলো আছে। রজগুণ হচ্ছে যেমন আমার মান চাই, আমার খ্যাতি চাই, প্রতিপত্তি চাই, ধন চাই, লাক্সারিয়াস লাইফ চাই, এটা হচ্ছে রজগুণ। রজগুণের মধ্যে আন্ডারে পড়ছে, এবং লাল রং দিয়ে বোঝানো, লাল রং দিয়ে বোঝানো হচ্ছে রজগুণ। রাইট। নেক্সট হচ্ছে তমগুণ। এবার তমগুণ হচ্ছে সব থেকে নিম্ন স্তরের গুণ, যেন যত ধরনের মানুষের নেগেটিভ প্রবৃত্তি আছে সেইগুলো হচ্ছে তমগুণের মধ্যে পড়ছে। এবার কেউ অ্যাডিকশনস করছে, সেটা তমগুণের আন্ডারে পড়ছে। এবার কেউ কারুর নিন্দে করছে, কারুর ক্ষতি করার চেষ্টা করছে, সেটা তমগুণের আন্ডারে পড়ছে। প্রত্যেকটাই মানুষের মধ্যে বিদ্যমান, কম অল্প অল্প আকারে। নেক্সট আমরা যেটা তাকাবো সেটা হচ্ছে মায়ের ওপর দিকে একটু মুখের দিকে যদি তাকাই, কালো মুখ এবং লাল জিহ্বাকে দাঁত দিয়ে চেপে রেখেছেন। সত্যগুণ দ্বারা রজগুণ এবং তমগুণ দাবিত হয়েছে। অর্থাৎ আমরা সাধনা করে করে নিচের স্তর থেকে আমরা যখন মূলাধার থেকে উঠব এবং এই সহস্রার বা আজ্ঞা চক্রে যখন পৌঁছাচ্ছি, তখন এই দুটো গুণ সত্যগুণ দ্বারা দাবিত হবে। তখন আমাদের মধ্যে এই যে ভোগ বাসনা, এটা আস্তে আস্তে ত্যাগ হতে থাকবে। দেখুন, মায়ের মুক্ত কেশ, চুলটা খোলা, এটা কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার প্রতীক। মায়ের যদি কোমরের দিকে এবার আমরা তাকাই, দেখবো ওখানে ডান হাতকে উনি মনুষ্য নারী দ্বারা বেঁধে রেখেছেন। এবার ডান হাত কি? ডান হাত হচ্ছে আমাদের কর্মের হাত। তো ডান হাত দিয়ে আমরা কর্ম করি, তিনি কর্মকে বেঁধে রেখেছেন মা। আর সেই কর্মটা আমরা বন্ধন মুক্ত হচ্ছি কর্মের থেকে। এই ওপরে যখন আমাদের কুণ্ডলিনী জাগরণ হয়ে আমরা যখন এই জায়গায় পৌঁছাচ্ছি, মুক্তকেশী, এইটা হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা যদি তাকাই, মায়ের খড়গ। এবার বাঁ হাতে কেন খড়গ? ডান হাতেও তো আমি বলতে পারতাম যে ডান হাতে কেন নেই, কর্মের হাতে নেই কেন? হ্যাঁ হ্যাঁ, ডান হাতে আমরা দেখি রক্ষাকালীকে যদি দেখি, ডান হাতে খড়গ আছে। আমরা যারা রক্ষাকালীর পুজো দেখেছি বা খুব কম হয়, তবে একটু যদি খেয়াল করি দেখবো ডান হাতে খড়গ। রক্ষাকালী কিন্তু রক্ষা করেন, আমরা কিন্তু ডান হাত দিয়ে নিজেদেরকে ডিফেন্ড করি। ওই জন্য ডান হাতে মায়ের রক্ষাকালীর খড়গ থাকে। তাহলে দক্ষিণাকালীর বাঁ হাতে খড়গ কেন? দেখুন, আমাদের হৃৎপিণ্ডটা এই জায়গাটায় আছে এবং জ্ঞানের অবস্থান এইখানে। এই যে খড়গ, এটা কিন্তু জ্ঞানরূপী খড়গ, এইভাবে এটাকে ভাবা হচ্ছে। এবং মা কি করলেন? এই জ্ঞানরূপী খড়গ দিয়ে ভোগরূপী দেহকে কেটে ফেললেন। মানে জ্ঞান দ্বারা আমাদের ভোগকে নিবৃত্তি করতে হবে। আমাদের যত ভোগ বাসনা ইত্যাদি আছে পার্থিব জগতের প্রতি, সেটাকে আমরা এই জ্ঞান দ্বারা কেটে ফেলব। তো মাকে যদি আমরা পুজো করি, তাহলে আমাদের মধ্যে জ্ঞান বৃদ্ধি হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেখুন, বাম দিকের যে নিচের হাত, ওখানে দেখুন মুন্ড আছে একটা। ওই যে মুন্ড, ওটা নির্দেশ করছে এই সহস্রার চক্র, বা ওটা জ্ঞানকে রিপ্রেজেন্ট করছে। মা কি করলেন? মুন্ডটাকে ছেদ করে দিলেন। দেখুন, মাথার মধ্যে জ্ঞান কিন্তু আছে, মাথার মধ্যে ভোগ নেই। ভোগ হচ্ছে দেহের মধ্যে। এই দেহটাকে যখন কেটে ফেললেন, অর্থাৎ এটা নির্দেশ করছে, রিপ্রেজেন্ট করছে যে ভোগটাকে আমি ত্যাগ করে দিলাম জ্ঞান দ্বারা, এবং আমি এই যে জ্ঞান, আমার মস্তিষ্কে যে জ্ঞান আছে, এই যে সহস্রার চক্র এবং এই যে আক্রা চক্র, ওইটাকে আমি নিয়ে এখানে রাখলাম। এইটা মা কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবং নেক্সট আমরা দেখব যে মা 51টা মুন্ডমালা পরে আছে। এই যে মুন্ডমালা, অনেক জায়গায় এই মুন্ডমালাগুলো 51টা থাকে না। এবার বিভিন্ন ধরনের, অনেকে এটা জানে না ব্যাপারটা। অ্যাকচুয়ালি 51টা মুন্ডমালা থাকবে। এই 51টা মুন্ডমালা 51টা বর্ণমালাকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এই যে মুন্ড, এটা জ্ঞানরূপী বর্ণমালা, এটা হচ্ছে জ্ঞানকে রিপ্রেজেন্ট করছে। মানে স্বর এবং ব্যঞ্জন, এই একদম স্বরবর্ণ এবং ব্যঞ্জন, একদম একদম এইটাই রিপ্রেজেন্ট করছে। তো এই হচ্ছে মোটামুটি মা কালীর একটা ব্যাখ্যা। এবং আমরা খুবই ক্ষুদ্র মানুষ, আমরা কত ব্যাখ্যা করব? যেটুকু করা গেল সেটুকু করলাম। এবার মায়ের যে এই যে কালো রূপ, আমরা অনেকে বলি ব্ল্যাক মিনস ইভিল। তো এই যে ইভিল কনসেপশনটা ব্রিটিশ আমল থেকে এসছে আমাদের কাছে, কিন্তু ব্ল্যাক মিনস ইভিল একদমই নয়। এই যে কালো রংটার দিকে আমরা যদি একটু তাকাই,
যত রং আছে সব কালোর মধ্যে মিলেমিশে একাকার। এবার যদি আমরা একটু বৈজ্ঞানিক দিক দিয়ে ব্যাখ্যা করি, আমরা এখন ফিজিক্সে থিওরিটিক্যাল ফিজিসিস্টরা যেটা বলছে, একটা ডার্ক ম্যাটার বলে একটা এনার্জি আছে টোটাল ইউনিভার্সে। এই ডার্ক ম্যাটারটা, এটা নিয়ে ডার্ক হোল যেটাকে না, ব্ল্যাক হোলটা ডিফারেন্ট। ব্ল্যাক হোল হচ্ছে যে কোনো মানে ব্ল্যাক হোলস ইমার্জ আউট অফ ডাইং স্টার্স, মানে যে কোনো তারা, যেমন সূর্য একটি স্টার তারা, ওটার মধ্যে যত কন্টেন্ট আছে, গ্যাসিয়াস কন্টেন্ট, হিলিয়াম ইত্যাদি, ওইগুলো যখন একদম কন্টেন্ট শেষ হয়ে যায় তখন ওটা ব্ল্যাক হোলে ফর্ম করে। এটা বৈজ্ঞানিকরা যেটা বলছেন সেটা বললাম, ডেথ ফর্ম আর কি, ডেথ ফর্ম। তখন ব্ল্যাক হোলটা তৈরি হয় এবং ওর মধ্যে লাইট পর্যন্ত প্রবেশ করতে পারে না। একদম, এটা একটা আছে। আর যে টোটাল আমরা যদি রাতের আকাশে দেখি টোটাল কালো আমরা দেখতে পারি, ওইটা হচ্ছে টোটাল ডার্ক ম্যাটার দিয়ে ইউনিভার্সটা ফর্ম হয়েছে টোটাল। এই যে ডার্ক ম্যাটার, আমাদের মুনি ঋষিরা মানে এতটাই হাই লেভেলের বিজ্ঞানী ছিলেন যে ওনারা ওইটার সাথে মা কালীর এইভাবে ব্যাখ্যাটা দিয়ে গেছেন, এবং এই ডার্ক ম্যাটারটাই কিন্তু মাকে রিপ্রেজেন্ট করে। বাহ, খুব সুন্দর। আমি অভিষেক, এই ব্যাখ্যা তো অবশ্যই আমরা শুনতে থাকবো। আমরা খুব কৃতার্থ এই জন্য, কারণ এই ধরনের ব্যাখ্যা এই মঞ্চ থেকে শোনাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন ছিল আপনাদের জন্য। আমার মনে অত্যন্ত যুগোপযোগী এই আলোচনা আপনাদের কাছে। তবে পাশাপাশি অভিষেক, যদি অনুমতি পাওয়া যায় তাহলে একজন ফোনে অনেকক্ষণ ধরে রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাইবো। কাউকেই নিরাশ করাটা উচিত হবে না, তবে এই ধরনের ব্যাখ্যা, কনস্ট্রাকটিভ আলোচনা, ডিসকাশন, অ্যানালিসিস এগুলো আগামী দিনেও চলতে থাকবে। কি করে সায়েন্টিফিক লজিককে মান্যতা দিয়ে, জোর জাবস্তি হুজ্জুতি নয়, সায়েন্টিফিক লজিককে মান্যতা দিয়ে। কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? স্যার আপনাদেরকে প্রণাম জানাচ্ছি। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? কেমন ভালো লাগছে, আমার অনুষ্ঠান খুব ভালোই লাগে আমাকে। আচ্ছা, এই মায়ের রূপের ব্যাখ্যা শুনলেন আজকের প্রোগ্রামে? হ্যাঁ শুনলাম। হ্যাঁ, আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। বলুন, ওর জন্ম তারিখটা বলুন। 6/12/1999। 6/12/1999। টাইম বলুন। টাইম সকাল 9:32। সকাল 9:32। জন্মস্থান বলুন। মিদনাপুরে। আপনি এখন কোথা থেকে বলছেন? এখন আমি আমাদের এই সাগরাইল থানা থেকে বলছি। সাগরাইল বলে। আচ্ছা, মানে ওকে ওকে। সোমবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ। ওকে, দেখুন মকর লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, দেওয়ারিগণ। হ্যাঁ হ্যাঁ, জানা আছে তো? হ্যাঁ জানা আছে। আচ্ছা স্যার বলুন ওর কেরিয়ার না, সম্বন্ধে। একটু দাঁড়ান, আগে ওনাকে একটু বলতে দিন। উনি ছকটা দেখে কি আছে না আছে একটু বলে নিক, তারপর আপনার জিজ্ঞাসা প্রশ্ন আপনি করবেন। দেখুন, মকর লগ্নে মঙ্গল অবস্থান করছে এবং কেতু যুক্ত হয়ে, এইটাকে বলে পিশাচ যোগ। ফার্স্ট অফ অল আমি বলবো, ছেলে কিন্তু অত্যাধিক উগ্র মেজাজি, এইটাকে আগে ঠিক করতে হবে এবং নিজের ডিসিশন ও হট করে চটজলদি ডিসিশন নিয়ে ফেলে, ঠিক আছে? এবং ও কারুর কথা কিন্তু শুনবে না। এমন রং ডিসিশন নেওয়ার জন্য কিন্তু কেরিয়ারে অনেক সময় প্রবলেম হতে পারে, এটা কিন্তু ভবিষ্যতে হতে পারে, খুব সাবধান থাকবেন। দেখুন, বৃহস্পতি শনি 4th হাউসে বসে আছে, এটা গুরু সৌরি যোগ ক্রিয়েট করেছে। এটা টেকনিক্যাল লাইনের এডুকেশন হলে সব থেকে ভালো হতো। আমি জানি না কোথায় করেছে, ও কি নিয়ে পড়েছে। কি নিয়ে পড়েছে? টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল লাইনেই পড়েছে। টেকনিক্যাল লাইনেই পড়েছে। কি করেছে একটু বলুন। এখন এমটেক করছে। এমটেক করছে, রাইট, ওকে। আচ্ছা, এটা কি লাস্ট ইয়ার চলছে? না না, এই প্রথম। আচ্ছা, দেখুন দশমে ইয়ার লস হয়েছে নাকি? না না, এই তো বিটেকের পরে এই বছরই ভর্তি হয়েছে। না, ও কি আগে কোনো মানে কিছু করেছিল কাজ কিছু? না না। ওকে, দেখুন বুধ এবং শুক্র এখানে বসে আছে, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি দশম স্থানে বসে আছে, কাজও পাবে। কিন্তু আরেকটা জিনিস আমি হাইলাইট করব, সেটা হচ্ছে যে এখানে 11th হাউসে রবি চন্দ্র বসে আছে, এটা একটু গ্রহণ দোষ তৈরি করেছে। এটা কেরিয়ারের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয়, কারণ এখানে জব ডিসস্যাটিসফ্যাকশন একটা দেখা যাচ্ছে, কারণ চন্দ্রটা নিচস্থ এবং এখানে রবি এবং চন্দ্র এখানে যে যোগ হয়েছে, এই যে অমাবস্যার এই জায়গাটা তৈরি হলো এখানে, তার সাথে এই যে রাহুর যে দৃষ্টিটা পড়েছে এখানে, একটা গ্রহণ যোগের একটা আবেশ দিচ্ছে। ডিরেক্ট গ্রহণ দোষ আমি বলবো না,
কিন্তু চন্দ্র নিচস্থ হয়ে রাহু দ্বারা পীড়িত হওয়ায় এখানে কেরিয়ারে যেটা হবে আগামী দিনে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ওর জব কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন হবে, ও মন মতো জব পাবে না এবং ক্যাম্পাসিংয়ে প্লেসমেন্ট পাওয়াও খুব কঠিন হবে। আমি ইমিডিয়েট বলবো আপনাকে এই রবি চন্দ্র এই যে রাহু দ্বারা যে দৃষ্ট হয়েছে এই জায়গাটাকে ইমিডিয়েট আপনি যদি একটু কারুর কাছে কোনো ভালো কারুর অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পরামর্শ নেন এবং এখানে যদি প্রতিকারটা করেন তাহলেও কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে পারে। এবং নেক্সট চন্দ্র রাহু দ্বারা পীড়িত, হ্যাঁ রবি চন্দ্র এটা অমাবস্যার একটা যোগ, দেন রাহু এবার এখানে দৃষ্টি দিচ্ছে না। কিন্তু অভিষেক একদম প্রথম হচ্ছে মাথা গরম, এই যে অস্থির মনস্কতা, এটাকেও তো মনে হয় ঠিক করা, এটা তো ঠিক করতেই হবে, ডেফিনেটলি ঠিক করতে হবে। আচ্ছা আপনি একটু ব্যাখ্যা করবেন ও মানে মাথা গরম কতটা কি করে একটু বলুন না। প্রচুর মাথা গরম, নিজের সবসময় ডিসিশন নেয়। আর এই এমটেক করতে গিয়েছে কিন্তু এখন বলছে আমি এমটেক করব না, অন্য লাইনে মানে ওই কি বলছি ওই অ্যাক্টিং লাইনে যেতে চাইছে। ওটা কি হবে? কিসে যেতে চাইছে? অ্যাক্টিং এ। হ্যাঁ অ্যাক্টিং এ দেখুন এখানে কিন্তু অ্যাক্টিং এ গেলে কিন্তু ও পারবে না, কারণ ওর মধ্যে ও টেম্পারমেন্ট হারিয়ে ফেলে, কারণ অ্যাক্টিং এখানে কিন্তু হবে না। এখানে যেটা হবে ওকে এই কাজই করতে হবে, চাকরি করতে হবে, কিন্তু এখানে আপনাকে এই প্রতিকারটা করে নিয়ে ওকে এগোতে হবে। ওকে ভালোভাবে ওকে ফার্স্ট ওর যেটা দরকার সেটা হচ্ছে প্রপার কাউন্সিলিংয়ের দরকার। ওকে সামনাসামনি বসাতে হবে, বসিয়ে ওকে একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সামনাসামনি কাউন্সিলিং করুন, কারণ ডিরেক্ট কাউন্সিলিং যদি না করেন তাহলে কিন্তু ওকে কিন্তু ভালোভাবে বোঝাতে হবে ব্যাপারটা। ফার্স্ট অফ অল আমি বলবো ভালোভাবে বোঝান, তারপর রেমেডি দিয়ে ওকে জায়গাটাকে ঠিক করে দিন, ও এগিয়ে যেতে পারবে। ওর জায়গা আছে কিন্তু এটা ইমিডিয়েট প্রতিকার করতে হবে, না হলে কিন্তু ও মাঝ রাস্তায় ছেড়ে চলে যাবে। এবং দেখুন সেটাই কিন্তু ওর মানে যে বর্তমান যে ডিসিশনগুলো নিচ্ছে তার মধ্যেও দেখুন একটা ফ্রিকল মাইন্ড কাজ করছে, এই জায়গা থেকে ওটা পরিবর্তন করা। আপনি বলছেন এমটেক পড়তে পড়তে, এবং আমি বলছি আর একটা জিনিস আমি বলবো যে ও কিন্তু রিলেশনেও জড়িয়ে পড়বে, খুব সাবধান থাকবেন। ওকে আছে কারোর সঙ্গে কোনো মানে আপনার জানা থাকলে আপনি বলতে পারেন, অসুবিধা না থাকলে। না সেরকম তো জানি না, ও তো বাইরে থাকে, বাড়িতে তো কমই আসে। তাহলে আপনি আর কি করে বাইরে থাকে কেন, মানে এমটেক পড়বার জন্য বাইরে থাকে? হ্যাঁ ওই বোম্বেতে থাকে ওখানে। ও এখন বলছে আমি এখন ওইটা পড়বো না, আমি এখন এই যে অ্যাক্টিং লাইনে যাব। অ্যাক্টিং লাইনে তো খুব একটা ওর শাইন হবে না, ক্যারিয়ার তৈরির জায়গা আমার মনে হচ্ছে কোনো কারোর দ্বারা মানে প্ররোচিত হয়ে এটা হচ্ছে। আপনি একটু ভালোভাবে খোঁজ নিন, খোঁজ নিয়ে দেখুন অ্যাকচুয়ালি কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? আর আপনার যদি মনে হয় ওর কাউন্সিলিংয়ের দরকার রয়েছে, যেটা অভিষেক বললেন যে কাউন্সিলিং প্রয়োজন রয়েছে, তাহলে নিচে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, ওটাই বুকিং নাম্বার দেখুন লেখা যাচ্ছে, হেল্পলাইন নাম্বার বাদ দিয়ে বুকিং নাম্বার দেখুন লেখা রয়েছে। এই বুকিং নাম্বারে কিন্তু আপনাকে ফোন করে যোগাযোগ করতে হবে, অনলাইনেও আপনি কথা বলতে পারেন। প্রথম বিষয়টা জানুন, দুটো জায়গা, এক হচ্ছে বারবার করে মাথা গরম করা, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দেখুন আপনিই বললেন, শেয়ার করলেন অভিষেক বলবার পর, এমন এমন ডিসিশন নিচ্ছে কাউকে না বলে, কারুর কথা না শুনে, সেটা ওর কেরিয়ারের জন্য বিপদ। এবং এখন স্টিল অ্যাক্টিং শিখতে চাইছে। এমটেক কোথায়, অ্যাক্টিং কোথায়, দুটো পুরো ভিন্ন মেরুর কাজ। একদম একটা করতে করতে আরেকটা করবার কথা বলছে। অভিষেক বলছেন হতে পারে কারোর দ্বারা প্রভাবিত হতে পারে। তো যাই হোক, এই ব্যাপারগুলোর সঙ্গে কথা বলে যদি আপনার মনে হয় যে কোনো রকমের অ্যাস্ট্রো কাউন্সিলিং নেওয়া প্রয়োজন রয়েছে বা কাউন্সিলিং নেওয়ার প্রয়োজন রয়েছে, অভিষেকের নাম্বারে আপনি ফোন করুন, বুক করুন। আচ্ছা, আরেকজন মনে আমাদের ফোনে রয়েছে, যদি সময় থাকে আমরা অবশ্যই নিয়ে নেব। কেউ আছেন ফোনে? হ্যালো হ্যালো। আচ্ছা, যাই হোক, আমরা যোগাযোগ করবার চেষ্টা করব। রটন্তী কালী পুজো, এটা আমরা বিভিন্ন আলোচনায় শুনছি অভিষেক, এই কালী পুজোর মাহাত্ম্য কি? মানে রটন্তী কালী পুজো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, আমাদের তো সবটাই চণ্ডী থেকে এসছে, যত মায়ের যে রূপগুলো আছে, মা একজনই, রূপ তার বিভিন্ন রূপ। যেমন আমাদের যে বা গৃহে যে মা আছে, আমরা যার সন্তান তাকে মা বলছে, তার স্বামী তাকে স্ত্রী রূপে দেখছে, বা তার যে পিতা মাতা তাকে কন্যা রূপে দেখছে। এই যে একটা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখা, আমাদের এই মাও কিন্তু ঠিক সেই রাখুন, মানে এক এক সময় এক এক রূপে তিনি প্রকাশ হয়েছেন বিভিন্ন অসুরদের নিধন করার জন্য। এবার রটন্তী কালী পূজায় যেটা হয়েছে সেটা হচ্ছে মায়ের মাহাত্ম্যটা প্রচার হয়ে গেছিল পুরো পৃথিবীতে, রটে গিয়েছিল। এটা এক ধরনের ব্যাখ্যা আছে। এছাড়াও আরো দুটো আছে যে মা ছিন্নমস্তা কিন্তু আবির্ভাব হয়েছিল, মা ছিন্নমস্তার এবং মা বগলামুখী, এনাদের আবির্ভাব হয়েছিল এই তিথিতে। এটাও এক জায়গা থেকে পাওয়া যায়। তো বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যাখ্যা আছে যেটা করেছেন বিভিন্ন সময় মুনি ঋষিরা। আচ্ছা, না এবার তাহলে মানুষের প্রশ্ন থাকতে পারে যে রটন্তী কালী পুজোয় আমরা এই যে আমরা বিভিন্ন আধ্যাত্মিক প্রতিকারের কথা বলছি, বা এই যে তুমি বললে কিছুক্ষণ আগে যে মায়ের পুজো করলে
আমাদের মধ্যে এই যে হ্যাঁ, সত্যতম রজ, এই জ্ঞান উন্মেষণ, জ্ঞান এবং চেতনার বিকাশ হয়। আমাদের মধ্যে বোধ গম্যটা তৈরি হয়, আমরা বোধ বুদ্ধিটা তৈরি হয়। বহু মানুষ আছেন যাদের এই হরোস্কোপের প্রবলেমের জন্য আমরা নিজেদের ডিসিশন নিতে পারি না, বোধ বুদ্ধি হারিয়ে ফেলি। তো আমি একটা ছোট্ট উপায় অবশ্যই বলবো। এই কালী পুজোর দিন, রটন্ডী কালী পূজা আপনারা কি করবেন, মায়ের যথাযথ উপাচারে পূজা দিন, যথাযথ আপনি দক্ষিণা দিন ঠাকুরমশাইকে। তারপর কি করবেন, মেন জিনিসটা সেটা হচ্ছে ঠাকুরমশাইকে বলবেন মায়ের পায়ে পড়ে থাকা একটা পঞ্চমুখী জবা, দেখবেন বহু জবা ফুল পড়ে থাকে, আমরা প্রদান করি। মায়ের পায়ে পড়ে থাকা পঞ্চমুখী জবা, ওটাকে আপনি ঘরে নিয়ে আসবেন। নিয়ে আসার পর একটি লাল শালুতে মুড়বেন, মুড়ে আপনার ঠাকুরের আসনে রেখে দিন। ঠিক তারপর থেকে আপনি ফলটা বুঝতে পারবেন। যাদের গৃহে অশান্তি, সাংসারিক অশান্তি, দাম্পত্য কলহ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বা সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কথা শুনছে না, দেখবেন আস্তে 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 জায়গাগুলো ক্লিয়ার আপ হচ্ছে। এবং প্রতিদিন মায়ের একটা ফটো অন্তত রেখে তাকে একটা জবা ফুল দিন, অল্প একটু বেলপাতা দিন, দিয়ে বাতাসা নকুলদানা দিয়ে মায়ের ভোগ চড়ান। তো এইভাবে ধূপ ধুনো দিয়ে পুজো দিন, প্রতিদিন এটা করুন, দেখুন ভালো থাকবেন। মানে এইটাই হচ্ছে একদম। হ্যাঁ, আরেকজন মনে হয় ফোনে রয়েছে, আমাদের সময় হাতে মনে হয় 3 মিনিট মতো রয়েছে, নেবো আরেকজনকে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মুকুন্দপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার জামাই সম্বন্ধে একটু জানতে। বলুন, জামাইয়ের জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে আপনার 26/8/1978। টাইম বলুন। টাইম বলুন। টাইম হচ্ছে দুপুর 2:30। 2:30। জন্মস্থান কলকাতা? না, জন্মস্থান মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, ওকে। শনিবার ছিল তো? হ্যাঁ শনিবার ছিল। হ্যাঁ, বৃষ রাশি, ধনু লগ্ন, রোহিণী নক্ষত্র। হ্যাঁ ঠিক আছে তো? ধনু লগ্ন আর বৃষ রাশি, ঠিক আছে, ওকে একদম কারেক্ট। দেখুন এখানে কেতু 4000, 2, 3, 4, 4000 কেতু বসে আছে, এবং দেখবেন মায়ের কিন্তু শারীরিকভাবে খুব প্রবলেম ক্রিয়েট হবে, এবং এটা 2 বছর ধরে, লাস্ট 2 ইয়ার্স ধরে খুব হচ্ছে ওনার মায়ের হচ্ছে। আমি শাশুড়ি মা বলছি, ওনার মায়ের কন্ডিশন খুবই খারাপ। বাহ, একদম। গত 2 বছর ধরে কি শারীরিক অবস্থা খুব খারাপ? খুব খারাপ, হ্যাঁ। বেশ, এটা প্রেডিকশন হলো, শুনুন এক এক করে। আর এবার দেখুন শুক্র মঙ্গল রাহু, দেখুন এইখানে দশম স্থানে শুক্র মঙ্গল রাহু যে যোগটা তৈরি হয়েছে, এখানে কর্মস্থলে কিন্তু প্রচুর শত্রুতা তৈরি করবে ওনার। উনি কি করেন একটু বলবেন? উনি প্যাথোলজি একটা সেন্টার আমরা দিয়েছি, অনেক কষ্ট করে স্যার। আচ্ছা, কিন্তু অনেক শত্রু, কম্পিটিটর তৈরি হয়েছে। প্রচুর শত্রুতা করবে, এবং ওনাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়ারও চেষ্টা হতে পারে, কারণ এখানে মঙ্গল রাহু অঙ্গারক যোগ প্লাস শুক্র এখানে ঢুকে গেছে। হ্যাঁ, আর এখন একটা বর্তমানে সিচুয়েশন তৈরি হচ্ছে এই দিন 10 ধরে, একটা মানে আইন জটিলতায় জড়িয়ে পড়েছে, কোনো কারণই নেই। জাস্ট অভিষেক কথাটা বললেন যে কোনোভাবে কিন্তু ওকে জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হবে। হ্যাঁ, এবং সেটা এটা সুপরিকল্পিত। বলুন। বলুন। হ্যাঁ স্যার বলুন। এটা সুপরিকল্পিত, মানে ষড়যন্ত্র করে একটা কনস্পিরেসি ওনার এগেইনস্টে চলবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এর প্রতিকার এটা করা যাবে। এটা একটু ভালো তিথি দেখে, এই অমাবস্যা তিথিতে তো হবে না, নেক্সট অমাবস্যায় আমি বলবো আপনি এটা ইমিডিয়েট করে নিন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, সময় আছে। এটা মোটামুটি যেটা আছে এখানে এখনো চলবে, এটা 1 বছর এখনো চলবে। তার মধ্যে আপনি যদি প্রতিকার করে নিতে পারেন, 2 মাসের মধ্যে প্রতিকার করিয়ে নিন, জায়গা ঠিক হয়ে যাবে। ওকে ওকে, অনেক ধন্যবাদ দুজনকেই যারা ফোন করলেন, যারা অনুষ্ঠান দেখলেন। বুকিং নাম্বারে বুক করুন অভিষেকের কাছে পৌঁছতে গেলে, চেম্বারস অ্যাভেলেবেল, একটু জেনে নিন বুকিং নাম্বারে ফোন করে। তারপর আজকে এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ অভিষেককে, ধন্যবাদ, নমস্কার আপনাদের সবাইকে। নমস্কার।